Hi, dear student, and good evening, and welcome to your YouTube channel WBPSC GS 101. This YouTube channel is created by An Academy, India's largest online platform. তো কালকে আমি তোমাদের সাথে আলোচনা করেছি সিটিজেনশিপ নিয়ে কনস্টিটিউশনাল যে প্রভিশনস, এবং আমি তোমাদের সাথে আলোচনা করেছি আর্টিকেল 5, আর্টিকেল 6, আর্টিকেল 7 অ্যান্ড আর্টিকেল 8। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সংবিধানের আর যে আর্টিকেলগুলো রয়েছে সিটিজেনশিপ নিয়ে, সেই আর্টিকেলগুলো নিয়ে। তো এই যে ইউটিউব চ্যানেল WBPSC GS 101, এই ইউটিউব চ্যানেল স্পেশালি ক্রিয়েটেড ফর WBPSC অ্যাসপিরেন্টস, যারা WBPSCর জন্য যারা পড়াশোনা করছো, WBCS আদার্স এক্সামের জন্য, যেখানে এই চ্যানেলে আমি তোমাদের সাথে আলোচনা করছি ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ের তথ্য। ইতিমধ্যেই আমি তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি এই বইয়ের প্রথম দিকের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো। আমি এই মুহূর্তে আলোচনা করছি সিটিজেনশিপ, যারও দুটো ক্লাস হয়ে গেছে, আজকে তৃতীয় ক্লাস সিটিজেনশিপের উপর। তো যারা আজকে প্রথম ক্লাস করছো, তারা আগের যে ভিডিওসগুলো সেগুলো তোমরা এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। প্লে লিস্টে গিয়ে তুমি সমস্ত ভিডিও প্রত্যেকটা ক্লাসের তুমি পেয়ে যাবে। তো আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিটিজেনশিপের ওপর আমাদের সংবিধানে যে নিয়মকানুন রয়েছে সেইগুলো, যে আলোচনা আমি তোমাদের সাথে শুরু করেছি গতকাল। আজকে আমি এই আলোচনার দ্বিতীয় পর্যায়ে আমি রয়েছি, যেখানে আমি তোমাদের সাথে আলোচনা করব রিমেনিং যে আর্টিকেলসগুলো রয়েছে রিলেটেড টু সিটিজেনশিপ, সেইগুলো নিয়ে। কালকের ক্লাসে আমি যেটা আলোচনা করেছিলাম তোমাদের সাথে, যারা তোমরা এই ক্লাসটা করেছো, দেখেছো, তারা জানো কালকে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে আমাদের সংবিধানে সিটিজেনশিপ নিয়ে কিছু সমস্যার সমাধান করা হয়েছে। সেই সমস্যা কি, যে 26 jan 1950 যখন আমাদের সংবিধান কার্যকর হবে, তখন ভারতবর্ষের নাগরিক হিসেবে কারা বিবেচিত হবে, পাকিস্তান থেকে যারা ভারতবর্ষে প্রবেশ করছে স্থায়ীভাবে বসবাসের জন্য, তারা কি ভারতবর্ষের নাগরিকত্ব পাবে, এবং ভারতীয় বংশোদ্ভূত যারা ভারতের বাইরে যারা বসবাস করছে তারা কিভাবে ভারতের নাগরিকত্ব পাবে, তারা ভারতের নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা রাখে কিনা, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। মেনলি কালকে তোমাদের সাথে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করেছিলাম অ্যাকর্ডিং টু কনস্টিটিউশনস, সেই প্রবলেমটা হচ্ছে এটাই যে 26 jan 1950 যেদিন থেকে আমাদের সংবিধান কার্যকর হবে, সেই দিন থেকে কে বা কারা ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে। তো আশা করি ক্লাসটা তোমরা দেখেছো, তোমরা বুঝেছো, এবং যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে সেই ক্লাস নিয়ে, যে কোনো ক্লাস নিয়ে, তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওতে তোমরা কমেন্ট করতে পারো। অবশ্যই আমি সময় করে সেই কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবো। যদি ক্লাস নিয়ে যদি কোনো তোমাদের ডাউট থাকে, তোমরা অবশ্যই কমেন্টে সেই ডাউট তোমরা করতে পারো। অবশ্যই আমি সময় করে সেই ডাউটের উত্তর দেব। এছাড়াও তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করতে পারো। আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে লার্নিং অ্যাপে আমরা যে ক্লাসগুলো নিয়ে থাকি, স্পেশাল ক্লাস এবং সাবস্ক্রাইব ক্লাস, তো স্পেশাল ক্লাসে এসেও তোমরা তোমাদের যাবতীয় যে ডাউট তোমাদের পড়াশোনার সম্বন্ধে, সেই ডাউট তোমরা আমাদের সাথে এসে কি করতে পারবে, আলোচনা করতে পারবে, তার সমাধান করতে পারবে। তাই আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো, এবং আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমি লার্নিং অ্যাপের যে ক্লাস, সেই ক্লাসগুলো তোমরা অ্যাক্সেস করো। স্পেশাল ক্লাস এবং সাবস্ক্রাইব ক্লাসের ক্ষেত্রে তোমাদের সাবস্ক্রিপশন প্ল্যানে তোমাদেরকে আসতে হবে, আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যান। সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আনএকাডেমি লার্নিং অ্যাপ
ডাউনলোড করার লিঙ্ক দেওয়া রয়েছে, সাবস্ক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে এবং সমস্ত ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো, আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমির যে ক্লাস লার্নিং অ্যাপে সেই ক্লাসগুলো তোমরা অ্যাক্সেস করো এবং সেই ক্লাসে এসো তোমরা তোমাদের যে ডাউট পড়াশোনা সেই ডাউট তোমরা কি করতে পারবে, আমাদের সাথে আলোচনা করতে পারবে, সমাধান করতে পারবে। তো আনএকাডেমি লার্নিং অ্যাপে WBPSCর প্রত্যেকটা এক্সামের ওপর কি রয়েছে, কোর্স রয়েছে, যে কোর্সে আনএকাডেমির যারা টপ এডুকেটর তারা এই কোর্সে ক্লাস নিয়ে থাকেন, স্টুডেন্টদের গাইড করে থাকেন যে একটা পরীক্ষার জন্য একটা স্টুডেন্ট কিভাবে প্রস্তুত হবে। তো এই মুহূর্তে আনএকাডেমির লার্নিং অ্যাপে WBCS রিলেটেড কোর্স এখানে চলছে, অনগোয়িং কোর্স রয়েছে, কিছু কোর্স আসতে চলেছে নতুনভাবে, কারণ আনএকাডেমিতে প্রতি মাসেই নতুন কোর্স লঞ্চ হয়, যেখানে একটা স্টুডেন্ট যে মাসে অ্যাডমিশন নিচ্ছে সেই মাসে যে নতুন কোর্সটা স্টার্ট হচ্ছে সেই নতুন কোর্সে একদম প্রথম থেকে সে স্টার্ট করতে পারবে। এছাড়াও যে কোর্সগুলো হয়ে গেছে সেই কোর্সগুলো সে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে রেকর্ডেড। তো এই কোর্সগুলোতে জয়েন করার ক্ষেত্রে তোমাদেরকে আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যানে আসতে হবে। সাবস্ক্রিপশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা ইজিলি সাবস্ক্রিপশন তোমরা নিয়ে আনএকাডেমির যে সাবস্ক্রাইব ক্লাস সেই সাবস্ক্রাইব ক্লাস তোমরা অ্যাক্সেস করতে পারবে। তোমার যে এক্সাম, তোমার টার্গেট, সেই এক্সামের ওপর যে কোর্স রয়েছে সেই কোর্সে তুমি জয়েন করে তোমার যে এক্সাম প্রিপারেশনস সেই এক্সাম প্রিপারেশনসকে তুমি কি করতে পারবে, কমপ্লিট করতে পারবে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, join Unacademy, subscribe Unacademy and make your routine and start your preparations. তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সিটিজেনশিপ, কনস্টিটিউশনাল প্রভিশনস এবং কনস্টিটিউশনাল প্রভিশনের ক্লাস আমি অলরেডি শুরু করেছি কালকে। আজকে আমি আলোচনা করব কনস্টিটিউশনাল প্রভিশনের পার্ট 2, যেখানে আমি রিমেনিং যে আর্টিকেলসগুলো আমি গতকালকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করতে পারিনি, সেই রিমেনিং আর্টিকেলসগুলো নিয়ে আলোচনা করব। সিটিজেনশিপ নিয়ে আমাদের সংবিধানে আলোচনা হয়েছে কোথায়, পার্ট 2-তে এবং আর্টিকেল 5 to 11 আর্টিকেলস, যেখানে আমি গতকালকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি আর্টিকেল 5, 6, 7, 8। তো আজকে আমি এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব 9, 10 and 11 এই তিনটে আর্টিকেল। ওকে, তো চলো আলোচনা শুরু করা যাক। তো দেখো, আমরা কালকে যখন আলোচনা শুরু করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে ভারতের সংবিধানে সিটিজেনশিপ নিয়ে যদি বলো ডিটেলস প্রভিশনস যেটা রয়েছে সেটা হচ্ছে কিছু সমস্যার উত্তর যেখানে দেওয়া হয়েছে। সেই সমস্যার উত্তরের মধ্যে প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে 26 jan 1950-তে ভারতবর্ষের নাগরিক হিসেবে কারা বিবেচিত হবে, পাকিস্তান থেকে যারা ভারতে প্রবেশ করছে তারা ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবে কিনা, ভারতের বাইরে যারা বসবাস করছে ভারতীয় বংশোদ্ভূত রিসাইড আউটসাইড ইন্ডিয়া তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে কিনা, এরকম বেশ কিছু সমস্যার উত্তর সমাধান আমরা সংবিধান থেকে পেয়ে থাকি। কিন্তু এটা তো গেল সেই সময়ের সমস্যা, যে ভারত স্বাধীন হচ্ছে, ভারতবর্ষ ভাগ হচ্ছে, সেই ভাগের কারণে যে মাইগ্রেশন প্রবলেম বা সংবিধান যেদিনকে কার্যকর হবে সেই দিন থেকে কারা নাগরিক হবে, এই সমস্ত সমস্যার সমাধান। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভবিষ্যৎ ভারতের নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে নিয়মকানুন কি হবে, বা নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে নিয়মকানুন কি হবে, সেগুলো কিন্তু সংবিধান থেকে কি করা হয়নি, নির্দিষ্ট করা হয়নি। মানে ডিটেলস আমরা যদি বলি সিটিজেনশিপ ল, নাগরিকত্ব আইন, যে একটা দেশের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কি নিয়ম, নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে কি নিয়ম, তার ডিটেলস কিন্তু সংবিধানে
দেওয়া নেই। সংবিধানে এই বিষয়টা সম্পূর্ণভাবেই ছেড়ে দেওয়া হয়েছে পার্লামেন্টের উপর। ভবিষ্যতে পার্লামেন্ট কি করবে? নাগরিকত্বের বিষয়ে আইন কানুন করবে। সংবিধান কোনো কিছু নির্দিষ্ট করেনি, সংবিধান থেকে কোনো কিছু নির্দিষ্ট করা হয়নি। সংবিধান পার্লামেন্টকে ক্ষমতা দিয়েছে যে পার্লামেন্ট কি করবে, নাগরিকত্বের যে আইন সে আইন রচনা করবে। যে ক্ষমতা পার্লামেন্টকে সংবিধান থেকেই দেওয়া হচ্ছে, সংবিধান প্রদত্ত ক্ষমতা। তো সেটাই দেখো বলছে কনস্টিটিউশন ডাজ নট ডিল with the problem of acquisition and loss of citizenship subsequent to its commencement. ভারতের নাগরিকত্ব আমরা কিভাবে অ্যাকোয়ার করব, বা ভারতের নাগরিকত্ব বাতিলের নিয়ম কি, তার কোনো ডিটেল বা এই সমস্ত সমস্যার কোনো উত্তর সংবিধানে দেওয়া নেই। যে নাগরিকত্বের গ্রহণের পদ্ধতি কি হবে, ভারতবর্ষের নাগরিকত্ব বাতিলের পদ্ধতি কি হবে, এই সমস্ত প্রশ্ন, এই সমস্ত সমস্যার কোনো উত্তর আমাদের সংবিধানে দেওয়া নেই। It empowers the parliament to enact a law to provide for such matter. তাহলে বলছে যে সংবিধান কি করছে, পার্লামেন্টকে ক্ষমতা দিচ্ছে যে পার্লামেন্ট কি করবে, এই বিষয়ের উপর আইন করবে। কোন বিষয়ের উপর? সিটিজেনশিপ অ্যাকুইজিশনস অ্যান্ড সিটিজেনশিপ টার্মিনেশনস পার্লামেন্ট করবে। সংবিধান ক্ষমতা দিচ্ছে পার্লামেন্টকে, সংবিধান প্রদত্ত ক্ষমতা। অ্যান্ড এনি আদার ম্যাটার রিলেটিং টু সিটিজেনশিপ, এবং বলছে শুধুমাত্র অ্যাকুইজিশন অ্যান্ড টার্মিনেশন নয়, নাগরিকত্বের বিষয়ে যে কোনো আইন পার্লামেন্ট করবে, এনি ম্যাটার রিলেটেড টু সিটিজেনশিপ। এবং বলে রাখি, নাগরিকত্বের বিষয়ে স্টেট লেজিসলেচার কি করতে পারবে না, কোনো আইন কানুন করতে পারবে না। স্টেট লেজিসলেচারের ক্ষমতা নেই যে নাগরিকত্ব নিয়ে স্টেট লেজিসলেচার কি করতে পারে, কোনো আইন করতে পারে। আরো সহজভাবে যদি আমি তোমাদেরকে বলি যে ভারতবর্ষের কোনো রাজ্যের ক্ষমতা নেই কাউকে নাগরিকত্ব দেওয়ার, ভারতবর্ষের কোনো রাজ্যের ক্ষমতা নেই কাউরির নাগরিকত্ব বাতিল করা। তাহলে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া বা নাগরিকত্ব বাতিলের যে ক্ষমতা, সেটা সম্পূর্ণভাবেই রয়েছে কেন্দ্রের হাতে। পার্লামেন্ট আইন করবে, কেন্দ্র সেটাকে এক্সিকিউট করবে। নাগরিকত্ব নিয়ে আইন করার ক্ষমতা রাজ্যের নেই, রাজ্যের ক্ষমতা নেই আইন করার, রাজ্যের ক্ষমতা নেই কাউকে নাগরিকত্ব দেওয়ার, কাউকে নাগরিকত্ব বাতিল করার। তোমরা প্রত্যেকেই জানো যে ভারতের সংবিধানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কি করা হয়েছে, ক্ষমতা ভাগ করা হয়েছে। আইন, প্রশাসনিক, অর্থনৈতিক। আর আইন বিষয়ের যে ক্ষমতা, সেই ক্ষমতা ভাগ করা হয়েছে তিনটে লিস্টের মাধ্যমে: ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট। তো ইউনিয়ন লিস্টের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর উপর আইন কানুন কে করবে? পার্লামেন্ট। স্টেট লিস্টের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর উপর আইন কানুন কে করবে? স্টেট। আর কনকারেন্ট লিস্টে উভয়, পার্লামেন্ট অ্যান্ড স্টেট। তো সিটিজেনশিপ
এই যে বিষয়বস্তুটা, এই যে সিটিজেনশিপকে যদি আমরা অবশ্যই সিটিজেনশিপ এই যে সাবজেক্টটা হচ্ছে ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ে। সিটিজেনশিপ এই বিষয়টা ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ে, আর ইউনিয়ন লিস্টের যে বিষয়, সেই বিষয়ে আইন কানুন কে করবে? পার্লামেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি সংবিধান থেকেই পার্লামেন্টকে কি করা হচ্ছে? এম্পাওয়ার করা হচ্ছে যে পার্লামেন্ট কি করবে? নাগরিকত্বের বিষয়ে আইন কানুন করবে। এবং সেই আইন কানুন কি? সিটিজেনশিপ অ্যাকুইজিশন, সিটিজেনশিপ টার্মিনেশন অ্যান্ড এনি আদার ম্যাটার। তো এই যে ক্ষমতা যেটা পার্লামেন্টকে সংবিধান থেকে দেওয়া হয়েছে, সেই ক্ষমতা বলে পার্লামেন্ট কি করলো? 1955 সালে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট করলো। এবং যে অ্যাক্টটা বিভিন্ন সময়ে কি হয়েছে? অ্যামেন্ডেড হয়েছে। রিসেন্ট জানো 2019 সালে কি হয়েছে? অ্যামেন্ড হয়েছে। যে অ্যামেন্ডে কি বলা হচ্ছে? যে সংশোধনে বলা হচ্ছে, 2019 সালের সংশোধনে বলা হচ্ছে যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে নন মুসলিমস যারা ইন্ডিয়াতে প্রবেশ করেছে 31 ডিসেম্বর 2014 ওই দিন বা তার আগে, তারা প্রত্যেকে ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। এবং তাদের প্রবেশ যদি ইল্লিগালও হয়, তারা যদি ইল্লিগাল মাইগ্রেন্টও হয়, তাও তারা ভারতবর্ষের নাগরিকত্ব পায়। তো এই হচ্ছে 2019 সালের নাগরিকত্বের সংশোধন আইন। তো 1955 সালে পার্লামেন্ট কি করলো? নাগরিকত্বের আইন করলো। যে আইন থেকে আমরা ডিটেলস পাচ্ছি যে আমরা কিভাবে ভারতবর্ষের নাগরিকত্ব অর্জন করতে পারি বা কিভাবে আমাদের ভারতবর্ষের নাগরিকত্ব বাতিল হতে পারে, তার ডিটেলস আমরা পাচ্ছি এই আইন থেকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে 5টা কি রয়েছে? পদ্ধতির উল্লেখ রয়েছে, এবং নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে 3টে পদ্ধতির উল্লেখ আছে। যে বিষয়টা এই যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955, এই একটাও আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব এই ইউটিউব চ্যানেলে। আর এই আইনটা বিভিন্ন সময়ে কি হয়েছে? প্রয়োজন অনুযায়ী সংশোধন হয়েছে, যার লাস্ট হচ্ছে 2019, এবং 2019-এর সংশোধন কি, যেটা তোমাদের সাথে আলোচনা করলাম, যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে নন মুসলিম যারা ভারতবর্ষে প্রবেশ করেছে 31 ডিসেম্বর 2014 ওই দিন বা তার আগে, এবং তারা যদি ইল্লিগাল মাইগ্রেন্টও হয়, অনুপ্রবেশকারী যদি হয়, তাও তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে, ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে? তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব, পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব সিটিজেনশিপ অ্যাক্ট 1955। তো আমি তোমাদের সাথে আলোচনা করছি যে নাগরিকত্ব নিয়ে আমাদের সংবিধানের যে নিয়ম কানুন, সংবিধানের যে বিষয়, সেই বিষয়টা নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আর্টিকেল 9, 10 and 11। কালকে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম 5, 6, 7, 8, আজকে 9, 10, 11, 3টে আর্টিকেল। তো সেই 3টে আর্টিকেলের মধ্যে প্রথম যে আর্টিকেলটা নিয়ে আলোচনা করব, সেই আর্টিকেলটা হচ্ছে আর্টিকেল 9। পয়েন্ট নাম্বার 1টা হচ্ছে আর্টিকেল 9, যেখানে কি বলা হচ্ছে? নো পারসন শ্যাল বি সিটিজেন অফ ইন্ডিয়া or deemed to be a citizen of India if he has voluntarily acquired the citizenship of any foreign state. তাহলে কি বলছে? কোনো ব্যক্তি ভারতবর্ষের নাগরিক হবে না বা নাগরিকত্ব পাবে না। No person shall be a citizen of India or be deemed to be a citizen of India, মানে ভারতবর্ষের নাগরিক হবে না, ভারতবর্ষের নাগরিকত্ব পাবে না, যদি সেই ব্যক্তি স্বেচ্ছায়
কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে। যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে, তাহলে সেই ব্যক্তি ভারতবর্ষের নাগরিকত্ব পাবে না। ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে তাকে বিবেচনা করা হবে না। ভারতের নাগরিকত্ব পাবে না, ভারতের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে তাকে বিবেচনা করা হবে না যে ব্যক্তি স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছে। সহজভাবে যদি আমি তোমাদেরকে বলি, আমাদের সংবিধান বা আমাদের নাগরিকত্বের যে আইন কোনো ব্যক্তিকে, কোনো ভারতীয়কে এই অধিকার দেয় না যে সে ভারতবর্ষের নাগরিকত্বের পাশাপাশি অপর কোনো দেশের নাগরিকত্ব কি করতে পারে, হোল্ড করতে পারে। সোজা কথায় ডাবল সিটিজেনশিপ, দুটো দেশের নাগরিকত্ব, এই অধিকার ভারতের সংবিধান, ভারতের আইন কোনো ব্যক্তিকে দেয় না। তুমি যদি ভারতের নাগরিকত্ব, মানে তোমার যদি ভারতের নাগরিকত্ব থাকে, তুমি অপর কোনো দেশের নাগরিকত্ব একই সাথে কি করতে পারবে না, হোল্ড করতে পারবে না। হ্যাঁ, তুমি অপর কোনো দেশের নাগরিকত্ব নিতেই পারো, কিন্তু তোমাকে ভারতবর্ষের নাগরিকত্ব কি তোমাকে ছাড়তে হবে। ভারতবর্ষের নাগরিকত্ব রেখে তুমি অন্য দেশের নাগরিকত্ব তুমি অ্যাকোয়ার করবে এবং সেই নাগরিকত্বটাও তুমি ভারতবর্ষের নাগরিকত্বের পাশাপাশি তুমি হোল্ড করবে না। ভারতের সংবিধান এরকম কোনো প্রহিবিশনস কাউরির ওপর আনে না যে কোনো ভারতীয় বা যে ব্যক্তি ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছে সে ভারতবর্ষের নাগরিকত্ব ছাড়তে পারবে না, সে ভারতবর্ষের নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে না, এরকম কোনো প্রহিবিশনস ভারতের সংবিধান থেকে কাউরির ওপর নেই। তুমি ভারতবর্ষের নাগরিকত্ব বাতিল করে তুমি যে দেশের নাগরিকত্ব তুমি নিতে চাইছো তুমি নাও, কোনো অসুবিধা নেই। সংবিধান তোমাকে সেই অধিকার দিয়েছে, ভারতবর্ষের যে আইন, নাগরিকত্বের আইন, সেই অধিকার তোমাকে দিয়েছে। কিন্তু আমাদের সংবিধান, আমাদের দেশের আইন আমাদেরকে এই অধিকার দেয় না যে ভারতবর্ষের নাগরিকত্বের পাশাপাশি আমরা অন্য কোনো দেশের নাগরিকত্ব কি করতে পারবো, বলো, হোল্ড করতে পারবো না। তাই আর্টিকেল 9 অর্থ এটা নয় যে আমরা যারা ভারতীয় নাগরিক আমরা ভারতবর্ষের নাগরিকত্ব ছাড়তে পারবো না, ভারতবর্ষের নাগরিকত্ব ছেড়ে আমরা বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারবো না। আর্টিকেল 9 এটা বলে না। আর্টিকেল 9 অর্থ এটা নয়। আর্টিকেল 9 অর্থ হচ্ছে এটাই যে যে ব্যক্তি স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছে সেই ব্যক্তি ভারতবর্ষের নাগরিকত্ব থাকবে না, বা সেই ব্যক্তি ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে তাকে কি করা হবে না, বিবেচনা করা হবে না। সেই ব্যক্তি ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে তাকে যোগ্য বিচার করা হবে না। শর্ত এটাই যে ভারতবর্ষের নাগরিকত্ব যদি কেউ অ্যাকোয়ার করতে চায়, ভারতবর্ষের নাগরিকত্ব যদি কেউ হোল্ড করতে চায়, শর্ত এটাই যে তাকে বিদেশের যে নাগরিকত্ব সেই নাগরিকত্ব তাকে কি করতে হবে, তাকে ছাড়তে হবে। ওকে, নেক্সট এবার চলে আসি পয়েন্ট নাম্বার 2, যেটা হচ্ছে আর্টিকেল 10। তো কি বলছে আর্টিকেল 10? এভরি পারসন হু ইজ অর ইজ deemed to be a citizen of India shall continue to be such
সিটিজেন। ওকে, তো আবারও বলছি, কি বলছে দেখো, এভরি person who is or is deemed to be a citizen of India shall continue to be such citizen। বিষয়টা কি? সংবিধান আর্টিকেল 5, যেখানে কি বলা হয়েছে যে ভারতবর্ষের নাগরিকত্ব তারাই পাবে যারা হচ্ছে ইন্ডিয়ান ডোমিসাইল। আর তার পাশাপাশি 3টে কন্ডিশন, সেই 3টে কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন, তার মধ্যে একটা কি, যে সেই ব্যক্তিকে ভারতবর্ষে জন্মগ্রহণ করতে হবে, তার মা বাবার মধ্যে কাউকে ভারতবর্ষে জন্মগ্রহণ করতে হবে, অথবা কি বলা হচ্ছে যে সেই ব্যক্তি ভারতবর্ষের সংবিধান কার্যকর হওয়ার 5 বছর আগে থেকে তাকে ভারতবর্ষে বসবাস করতে হবে। তাই এই 3টের মধ্যে যে কোনো একটা কন্ডিশন ফুলফিল করতে হবে। তাহলে আর্টিকেল 5 অনুযায়ী 26 jan 1950 এই দিন থেকে ভারতবর্ষের নাগরিক হিসেবে তারাই বিবেচিত হবে যারা হচ্ছে ইন্ডিয়ান ডোমিসাইল মানে কি পার্মানেন্ট হোম, এবং তার পাশাপাশি এই 3টের মধ্যে যে কোনো একটা শর্ত, সেই 3টে কি, সেই ব্যক্তিকে ভারতবর্ষে জন্মগ্রহণ করতে হবে, অথবা তার মা বাবার মধ্যে কাউকে ভারতবর্ষে জন্মগ্রহণ করতে হবে, অথবা সেই ব্যক্তি ভারতের সংবিধান কার্যকর হওয়ার 5 বছর আগে থেকে ভারতবর্ষে বসবাস করছে। তাহলে এই শর্তে আর্টিকেল 5 অনুযায়ী একজন ব্যক্তি 26 jan 1950 এই দিন থেকে ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে। আর্টিকেল 6 কি বলছে? আর্টিকেল 6 বলছে যে পাকিস্তান থেকে যারা ভারতবর্ষে প্রবেশ করবে তারা ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে। শর্ত কি? সেই ব্যক্তিকে ভারতবর্ষে জন্মগ্রহণ করতে হবে, অথবা তার মা বাবার মধ্যে কাউকে ভারতবর্ষে জন্মগ্রহণ করতে হবে, অথবা তার গ্র্যান্ড প্যারেন্টসের মধ্যে কাউকে ভারতবর্ষে জন্মগ্রহণ করতে হবে। এর পাশাপাশি সেই ব্যক্তিকে ভারতবর্ষে প্রবেশ করতে হবে 19শে জুলাই 1948 সালের আগে, এবং যেদিনকে তিনি ভারতবর্ষে প্রবেশ করেছেন 19শে জুলাই 1948 সালের আগে, যে দিন তিনি ভারতবর্ষে প্রবেশ করেছেন সেই দিন থেকে তিনি ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করছেন। তাহলে এই শর্তে পাকিস্তান থেকে আগত একজন ব্যক্তি ভারতবর্ষে সে কি পেয়ে যাচ্ছে? ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে যাচ্ছে। আর আর্টিকেল 8 কি বলছে? পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ভারতীয় বংশোদ্ভূত, ভারতের বাইরে বসবাস করছে, তো সেই ব্যক্তি সেই দেশের যে ভারতীয় দপ্তর সেখানে কি করতে পারবে? ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে, এবং তার আবেদনের পরিপ্রেক্ষিতে ভারত সরকার তার যে নাগরিকত্বের আবেদন সেটা কি করতে পারে? মঞ্জুর করতে পারে। তা দেখো, কেউ আর্টিকেল 5 অনুযায়ী সিটিজেনশিপ পাচ্ছে, মানে সেই সময়ের কথা ভাবো, কেউ আর্টিকেল 6 অনুযায়ী সিটিজেনশিপ পাচ্ছে যারা পাকিস্তান থেকে ভারতবর্ষে প্রবেশ করেছে, কেউ আর্টিকেল 8 অনুযায়ী ভারতবর্ষের নাগরিকত্ব পেয়েছে, মানে যারা ভারতীয় বংশোদ্ভূত। তাহলে বলছে যে যে প্রভিশনস অনুযায়ী, যে নিয়ম অনুযায়ী, মানে ধরো এখানে এ আর্টিকেল 5 অনুযায়ী সিটিজেনশিপ পেয়েছে, বি দেখা যাচ্ছে 6 অনুযায়ী সিটিজেনশিপ পেয়েছে, আর সি দেখা যাচ্ছে অ্যাকর্ডিং টু আর্টিকেল 8 সিটিজেনশিপ পেয়েছে। তাহলে যে প্রভিশনস অনুযায়ী সিটিজেনশিপ পেয়েছে তার সিটিজেনশিপটা কি বলো? ওই প্রভিশনস অনুযায়ী কি হবে বলো? কন্টিনিউ হবে। এটাই দেখো বলছে, এভরি পারসন হু ইজ অর ইজ ডিমড টু বি সিটিজেন অফ ইন্ডিয়া shall continue to be such citizen। এটাকে যদি তুমি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বলো, যে এই যে আমি বলছিলাম আমাদের সিটিজেনশিপের ক্ষেত্রে 5টা মেথড আছে, বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই ন্যাচারালাইজেশন, বাই রেজিস্ট্রেশন, আর হচ্ছে ইনকর্পোরেশন অফ টেরিটরি। তাহলে এই 5টা মেথড, যে 5টা মেথডে আমরা ভারতের নাগরিকত্ব কি করে থাকি বলো? অ্যাকোয়ার করে থাকি। তাহলে যে বাই বার্থে কি করেছে বলো? ভারতের নাগরিকত্ব অ্যাকোয়ার করেছে, তাহলে সে এই প্রভিশনস অনুযায়ী সে তার নাগরিকত্বটা কন্টিনিউ করবে। যে ন্যাচারালাইজেশন ওয়েতে ভারতের নাগরিকত্ব অ্যাকোয়ার করেছে সে এই পদ্ধতি অনুযায়ী কি করবে? নাগরিকত্ব অ্যাকোয়ার করবে।
তাহলে যে যে পদ্ধতিতে ভারতের নাগরিকত্ব পেয়েছে, যে যে নিয়মে ভারতের নাগরিকত্ব পেয়েছে, সেই নিয়ম অনুযায়ী তার নাগরিকত্বটা কি হবে বলো, কন্টিনিউ হবে। এটাই আর্টিকেল 10। এবং কি বলছে, হ্যাঁ সেখানে যদি সেই নিয়মের যদি কোনো পরিবর্তন হয়, পার্লামেন্ট যদি মনে করে করতে পারে। তো এরকম বিষয় যে 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 পদ্ধতি অনুযায়ী, যে যে নিয়ম অনুযায়ী নাগরিকত্ব পেয়েছে, সেই নিয়ম সেই পদ্ধতি অনুযায়ী তার নাগরিকত্বটা কি হবে, কন্টিনিউ হবে। মানে কি, যে বাই বাড়তে নাগরিকত্ব পেয়েছে তাকে আবার বাই ডিসেন্টে তাকে নাগরিকত্ব পাওয়ার প্রয়োজন নেই। কথাটা বুঝতে পারছো? তাহলে যে যে পদ্ধতিতে নাগরিকত্ব পেয়েছে, যে যে নিয়ম অনুযায়ী নাগরিকত্ব পেয়েছে, সেই নিয়ম সেই পদ্ধতি অনুযায়ী তাদের নাগরিকত্বটা কি হবে, কন্টিনিউ হবে। এটাই আর্টিকেল 10 বলা হচ্ছে। ওকে, আচ্ছা এবার চলে আসি পয়েন্ট নাম্বার 3, যেটা হচ্ছে আর্টিকেল 11, লাস্ট আর্টিকেল। আর আর্টিকেল 11 দেখো কি বলছে, পার্লামেন্ট শ্যাল হ্যাভ দ্য পাওয়ার টু মেক এনি প্রভিশনস with respect to the acquisition and termination of citizenship and all other matter relating to the citizenship, যেটা আমি তোমাদের সাথে ইন্ট্রোডাকশনে আলোচনা করে ফেলেছি। যে ভারতের সংবিধান থেকে পার্লামেন্টকে কি করা হচ্ছে, ক্ষমতা দেওয়া হচ্ছে যে পার্লামেন্ট কি করবে, নাগরিকত্বের যে আইন কানুন, সেই আইন কানুন পার্লামেন্ট তৈরি করবে। এবং সেই আইন কানুনের বৈশিষ্ট্য কি হবে, সেই আইন কানুনের বৈশিষ্ট্য হবে সিটিজেনশিপ অ্যাকুইজিশন এবং সিটিজেনশিপ টার্মিনেশনস। ঠিক আছে, তাহলে সেই আইনের বৈশিষ্ট্য কি হবে, সেই আইনের বৈশিষ্ট্য হবে বা সেই আইনের মধ্যে কি থাকবে, সিটিজেনশিপ অ্যাকুইজিশনের মেথড, সিটিজেনশিপ টার্মিনেশনের মেথড। তো 1955 সালে পার্লামেন্ট কি করলো, আইন করলো দ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট, যে আইন বিভিন্ন সময় কি হয়েছে, সংশোধিত হয়েছে এবং এই আইন অনুযায়ী বর্তমানে একজন ভারতীয় নাগরিকত্ব পেয়ে থাকে, একজন নাগরিকত্ব বাতিল হয়ে থাকে। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব সিটিজেনশিপ অ্যাক্ট 1955 নিয়ে। ঠিক আছে, তা পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব সিটিজেনশিপ অ্যাক্ট 1955 নিয়ে। আর তার পাশাপাশি এটাই বলবো, জয়েন আনএকাডেমি, সাবস্ক্রাইব আনএকাডেমি। ঠিক আছে, আর আনএকাডেমি কেন জয়েন করবে সেটা আমি তোমাদের সাথে বহুবার আলোচনা করেছি, এবং যেটার একটা স্লোগান, যে স্লোগানটা হচ্ছে এটাই, যে মেক ইউর রুটিন অ্যান্ড স্টার্ট ইউর প্রিপারেশনস। যেখানে তুমি তোমার রুটিন ঠিক করবে, কোন কোর্সে তুমি জয়েন করবে, কোন ব্যাচে তুমি ক্লাস করবে, কোন এডুকেটরের তুমি ক্লাস করবে। এবং সবথেকে বড় বেনিফিট হচ্ছে এটাই, এই সময়কালে যে কোনো ক্লাস যদি তোমার কোনো সময়ে যদি মিস হয়ে যায় তোমার কোনো ব্যস্ততার কারণে, তো তুমি সেই ক্লাস কি বলো, তুমি রেকর্ড দেখে নিতে পারবে। তো এরকম নয় যে তোমার একটা ক্লাস মিস হয়ে গেলে তোমাকে কাউরির কাছে রিকোয়েস্ট করতে হবে সেই ক্লাসটা দেওয়ার জন্য, না, তুমি সেই ক্লাসটা তুমি কি করতে পারবে, রেকর্ডেড তুমি দেখে নিতে পারবে। এবং ক্লাস রিলেটেড যে কোনো ডাউট তুমি টিচারের সাথে লাইভ ক্লাসে কি করতে পারবে, ক্লিয়ার করতে পারবে। তুমি হয়তো লাইভ ক্লাস করতে পারলে না, রেকর্ড ক্লাস তুমি দেখছো, রেকর্ড ক্লাস দেখে তোমার কোনো ডাউট এলো, তুমি সেই ডাউট তুমি পরবর্তীতে সেই টিচারের সাথে লাইভ ক্লাসে কি করতে পারবে, আলোচনা করে নিতে পারবে। আর এছাড়াও আরও যদি গুরুত্বপূর্ণ ফিচার্স যদি আমরা বলি, সেটা হচ্ছে এটাই, যে আমি যে উদ্দেশ্যে আনএকাডেমিতে জয়েন করেছি, যে এক্সামটাকে টার্গেট করে আমি জয়েন করেছি, সেই এক্সামের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আমি কতটা প্রিপেয়ার্ড হয়েছি, এটাও তুমি চেক করতে পারবে। কিভাবে, লাইভ কুইজ, টেস্ট সিরিজ, প্র্যাকটিস সেট, যে ফিচার্সগুলো তোমাকে বুঝতে সাহায্য করবে যে তোমার প্রিপারেশনটা কেমন চলছে, কোথায় তোমার সমস্যা, তুমি কতটা সিরিয়াস, তোমাকে আরও কত সিরিয়াস হতে হবে, তুমি কি ভুল করছো, কোন ভুলগুলো থেকে তোমাকে নিজেকে আটকাতে হবে, এই সমস্তটাই তুমি বুঝে যাবে কুইজ, টেস্ট সিরিজ, প্র্যাকটিস সিরিজের মতো যে ফিচার্সগুলো রয়েছে আনএকাডেমিতে, যেটা প্রতিদিন প্রতিনিয়ত তোমাকে ফিল করাবে তোমার পজিশনস। ওকে, এবং বলে রাখি যে এছাড়াও একটা কোর্স, একটা এক্সামের জন্য যখন আমরা তৈরি হই, সেই এক্সামের জন্য আমাদের দরকার হয় একটা স্ট্রাকচার। সেই স্ট্রাকচারটা কি, আমি যদি WBCSE আসি, প্রিলিমস, মেন্স অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। মেন্সের আবার দুটো ভাগ, কম্পালসারি অ্যান্ড অপশনাল। তো প্রত্যেকটা এক্সামের যে সিলেবাস, তুমি দেখো যে সেই সিলেবাসটা কমপ্লিট হচ্ছে কিনা। তো আনএকাডেমি
তোমাকে কি দিচ্ছে, কমপ্লিট গাইডেন্স, যেখানে তুমি কম্পালসারির গাইডেন্সও পাবে, অপশনাল গাইডেন্সও পাবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট মানে ইন্টারভিউ। তুমি ডব্লিউবিসিএস পরীক্ষা পাশ করেছো, তুমি ইন্টারভিউ দেবে, তো তোমার সেক্ষেত্রে ইন্টারভিউর অ্যাপ্রোচ কী হবে, একটা প্রশ্ন যখন তোমাকে করা হবে সেই প্রশ্নের উত্তর তোমার কী হবে, মডেল অ্যান্সার কী হবে। তো তার জন্য এখানে কি রয়েছে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ। তোমাকে প্রিলিমসের গাইড করা হচ্ছে, মেন্সের গাইড করা হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ, যাতে তোমাকে আমরা কমপ্লিট প্রিপেয়ার করতে পারি। ঠিক আছে। আর প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে দেখো, ডব্লিউবিসিএস, ডব্লিউবি টেট, ক্লাসিক, মিসলেনিয়াস, এসআই, ডব্লিউবিপি, প্রত্যেকটা এক্সামের জন্য এখানে কি রয়েছে, কোর্স রয়েছে, এক্সপার্ট এডুকেটাররা রয়েছেন যারা সেই কোর্স কন্ডাক্ট করছেন, স্টুডেন্টকে গাইড করছেন, স্টুডেন্টদের যে কমন এরর, সেই কমন এররগুলো স্টুডেন্টের সাথে কি করছেন, আলোচনা করছেন। ওকে। আর আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যান 1 month, 3 month, 6 month, 1 year and 2 year, but we recommend 1 year and 2 year, but কারণটা হচ্ছে এটা যে কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের একটা মিনিমাম কি করতে হয়, টাইম ইনভেস্ট করতে হয়। তো সেক্ষেত্রে আইদার ইউ টেক 1 year or 2 year। সাবস্ক্রিপশন ফিস দেখতে পাচ্ছ 10,450 and 15,200। সাবস্ক্রিপশন ফিস কতটা রিজনেবল সেটা আলাদা করে বলার দরকার নেই। যেখানে তুমি ঘরে বসে, যেখানে তুমি টপ যারা এডুকেটার্স রয়েছেন তাদের অ্যাসিস্ট্যান্স, তাদের গাইডেন্স, এবং উইথ সেলফ অ্যানালাইসিস, এক্সামস, ম্যাটেরিয়ালস, সমস্ত কিছু যেটা তুমি এই সাবস্ক্রিপশন প্ল্যানের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ। আর আরও যদি বলি, এই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে তোমরা কি পেয়ে যাবে, 10% ডিসকাউন্ট এই কোডটা ব্যবহার করলে, রাহুল 101। দিস ইজ দ্য কোড। ইফ ইউ ইউজ দিস কোড রাহুল 101, তোমরা এই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে কি পেয়ে যাবে, 10% ডিসকাউন্ট। 10%, 10% ডিসকাউন্ট করো তো এটা 9,000 টাকার মধ্যে চলে আসছে, এটা চলে আসছে 14,000 টাকার মধ্যে। তো এর থেকে রিজনেবল আমার মনে হয় না এই মুহূর্তে কিছু রয়েছে কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে একটা কংক্রিট গাইডেন্সে। ওকে। আর আরও যদি বলি, এই সাবস্ক্রিপশন ফিস তোমরা চাইলে ইএমআইতেও দিতে পারবে, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। ডেবিট কার্ডের ক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্ক এবং ক্রেডিট কার্ড অল ব্যাঙ্ক, যেটা এই সাবস্ক্রিপশন ফিস ইএমআইতেও দিতে পারবে, ইএমআইতেও দিতে পারবে। ওকে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, জয়েন আনএকাডেমি, সাবস্ক্রাইব আনএকাডেমি অ্যান্ড স্টার্ট ইউর প্রিপারেশনস। ওকে। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করবো সিটিজেনশিপ অ্যাক্ট 1955। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।